বন্ধুরা OnePlus ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছে তাদের OnePlus এর 8 সিরিজ। যে স্মার্টফোনটি ভালো কিনা মন্দ এই নিয়ে নানান গুণে নানান মত রয়েছে, বাট এক জায়গাতে সবার একই মত রয়েছে, সেটা হলো এই দুটি ফোনে এবং বিশেষ করে OnePlus 8 অনেক বেশি ওভার প্রাইস। বাট এই প্রাইজিং সহ এই প্রাইজিং বৃদ্ধিরও অনেক বেশি একটা কারণ রয়েছে, যা নিয়ে কিনা আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। যেখানে কিনা এর স্পেসিফিকেশন তো আপনারা অলরেডি সবাই জেনে ফেলেছেন, বাট এই প্রাইস বৃদ্ধির আসলে কারণটা কি, আর এটাকে একলাফে হয়ে গিয়েছে রেখে বা OnePlus এর পিছনের ফ্ল্যাশব্যাক কি, তারা কিভাবে প্রাইজিং এর ক্ষেত্রে এত দূর অবধি এসে পড়লো, এবং একটা ফ্ল্যাগশিপ কিলার ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ হওয়ার পিছনের গল্প তুলে ধরবো আমরা আজকের ভিডিওতে। তাই আশা করব অন্য সবার ভিডিও থেকে আমাদের এই ভিডিওটা একটু ডিফারেন্ট করতে এবং চাইবো যে একদম শেষ পর্যন্ত দেখতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবসময়ের মতো আমি আবু ইউসুফ থাকছি আপনাদের সাথে এবং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা OnePlus এর প্রাইজিং বেশি হোক বা কমই হোক, কিন্তু একটা জায়গা আমাদের সবার একমত হতে হবে, সেটা হলো এবার OnePlus 8 Proটা দারুণ একটি ফোন বানিয়েছে OnePlus। বাট আমাদের সবার একই প্রশ্ন যে এই প্রাইজিং এর মধ্যে OnePlus কিনাটাকে আসলে জাস্টিফাইড হবে কিনা। তো বন্ধুরা, যদি আমরা একদম ফ্ল্যাশব্যাকের দিকে চলে যাই, আসলে OnePlus এর প্রাইজিং বৃদ্ধিটা হলো কিভাবে, তাদের স্টার্টিংটা শুরু হলো কোন পর্যায়ে থেকে এবং আজকে তারা কোন পর্যায়ে চলেছে। তো বন্ধুরা, শুরুতে যদি স্টার্ট করি OnePlus 1 দিয়ে, যেটা কিনা 2014 সালে লঞ্চ হয়েছিল এবং OnePlus তখন একদমই নতুন ব্র্যান্ড এবং তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ হয়েছে এবং তারা শুধুমাত্র অনলাইনে সেলিং চালাতো। বাট তাদের প্রোডাক্ট এত বেশি দমদারি ছিল, যার কারণে কিনা তারা অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে গিয়েছে। OnePlus 1 2014 সালে লঞ্চ হবার পর ওর ইন্ডিয়ান প্রাইজিং ছিল অ্যারাউন্ড 22,000 রুপিজের মতো এবং বাংলাদেশি টাকায় 24 থেকে 25,000 টাকা অ্যারাউন্ড। এবং ওই প্রাইজিং এর মধ্যে OnePlus যেসব ফিচার সহ যেসব স্পেক অফার করছিল অন্য কোনো ব্র্যান্ডসই অফার করতে পারছিল না, যেখানে কিনা ওটা আসলে একদম ট্রু ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন ছিল স্যামসাং এবং হুয়াওয়ের সাথে কম্পিট করার জন্য। এরপরে আসলে এর পরবর্তী বছরে OnePlus 2 এবং সেম ওই প্রাইস রেঞ্জেই 1,000 টাকা বাড়ি, মানে আগে ছিল ইন্ডিয়ান প্রাইজিং এ 22,000 রুপিস, পরে হয়ে গেল OnePlus 2 23,000 রুপিসে। বাট ঝামেলাটা হচ্ছে ওই সময় OnePlus এর ভালোভাবে মার্কেটিং হচ্ছিল না, মানে প্রচারের কমতি আর কি, এবং তারা নতুন একটা ব্র্যান্ড হিসাবে তাদেরকে মানুষ খুবই কম চিনতো এবং তাদের উপরে ইনভেস্ট করার ক্ষেত্রেও দুই একবার চিন্তা করে নিত। আর আমাদের বাংলাদেশে তো এই স্মার্টফোনগুলো একদম দেখাই যেত না ওই সময়। আর ঠিক ওই সালে OnePlus এন্ট্রি করে আরেকটা ক্যাটাগরিতে, সেটা হলো আন্ডার 20,000 এর মধ্যে, যেটা কিনা তারা 2015 সালে OnePlus X নামে লঞ্চ করে। আর বন্ধুরা, অবাক করার মতো বিষয় হলো OnePlus 2015 সালে 8 সিরিজের চিপসেট নিয়ে আসে ইন্ডিয়ান রুপিতে মাত্র 16,000 রুপিসে, বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 18 থেকে 19,000 টাকায়, স্ন্যাপড্রাগনের 800 সিরিজ। এবং বরাবরের মতো এর পরের বছরে OnePlus নিয়ে এসেছিল তাদের OnePlus 3 ফোনটি 2016 সালের দিকে, যার প্রাইসিং কিনা OnePlus 2 যে সময় লঞ্চ হয়েছিল ইন্ডিয়ান রুপিসে 23,000 রুপিস ছিল এবং OnePlus 3 প্রাইসিং চলে গেল 28,000 রুপিসে, অ্যারাউন্ড আমাদের বাংলাদেশি টাকায় 30 থেকে 32,000 টাকার মতো। আর বন্ধুরা, এই স্মার্টফোনটি আপনাকে একদম ট্রু ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যথেষ্ট ছিল, যেখানে কিনা দারুণ সব ফ্ল্যাগশিপ স্পেক তারা অফার করেছিল এরকম একটা কম প্রাইসিং এর মধ্যে। ওই সময় থেকেই তাদের অক্সিজেন ওএসটা এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে যাওয়া শুরু করেছিল। এবং ঠিক ওই বছরে 6 মাস পরই OnePlus নিয়ে আসলো তাদের OnePlus 3T। এই OnePlus 3T তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল এই মার্কেটের মধ্যে, যেখানে আমাদের বাংলাদেশের মধ্যে OnePlus 3T হিউজ পরিমাণে সেল হয়েছিল এর ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স এই অ্যারাউন্ড 30,000 টাকার স্মার্টফোনের মধ্যে থাকায়। বাট এই নিয়ে অনেকের মধ্যে ক্ষোভও ছিল, যারা কিনা OnePlus 3 ইউজার ছিল, তারা বলছিল যে ব্র্যান্ড এত কয়েকদিন পরই কেন স্মার্টফোন লঞ্চ করছে, এবং তারা তখনই জানতে পারলো যে OnePlus এখন থেকে প্রতি 6 মাস পর স্মার্টফোন লঞ্চ করবে একটি একটি করে। বাট এখানে অনেকের প্রশ্ন হচ্ছে OnePlus 3T এর পর OnePlus ডিরেক্ট 5 সিরিজের মধ্যে জাম্প দিয়েছে, মাঝখান থেকে 4 সিরিজ আসলে কোথায় গেল, যেখানে কিনা অনেকে তো এই বিষয়টি জানেন, এবং যারা জানেন না তাদের জন্য বলে রাখি আর কি, চায়নাতে 4 নাম্বারকে আনলাকি মানা হয়, মানে 4 নাম্বার সংখ্যা তারা আনলাকি মানে, যার কারণে কিনা তারা স্মার্টফোন লঞ্চ করে না। কিন্তু বন্ধুরা, Xiaomiর ক্ষেত্রে আবার এরকমটা Xiaomi করে না, তারা তাদের 4 সিরিজের স্মার্টফোনগুলো অলওয়েজই লঞ্চ করে থাকে। কিন্তু এখন যদি মেইন পয়েন্টের দিকে আসি, 2017 সালে OnePlus তাদের OnePlus 5 লঞ্চ করে, এবং যেটা কিনা আনঅফিসিয়ালি আমাদের বাংলাদেশের মধ্যে 32 থেকে 35,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে ঠিক ওই বছরই OnePlus নভেম্বর মাসের মধ্যে OnePlus 5T লঞ্চ করে দেয়
ঠিক এক্সাক্ট ওই প্রাইজিং এর মধ্যে। OnePlus 5 যে প্রাইজিং এর 6 মাস আগে লঞ্চ হয়েছিল ঠিক ওই প্রাইজিং এ, এবং যার জন্য কিনা OnePlus এর একটা বড় ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছিল। OnePlus ফ্যান্সরা যারা ছিল তারা অনেক বেশি পরিমাণে খুশি ছিল যে তারা এই প্রাইজিং এর ক্ষেত্রে এইসব ফিচার্স পাচ্ছে, এবং তাদের প্রাইসটাও অনেক বেশি জাস্টিফাইড ছিল একটা ফ্ল্যাগশিপ কিলার ব্র্যান্ড হিসাবে। এবং যার কারণে কিনা যারা ভ্যালু ফর মানি স্মার্টফোন চাচ্ছিল, একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স কম দামের মধ্যে, তাদের কাছে OnePlus খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছিল দিনকে দিন। এবং বন্ধুরা ঠিক 2018 সালে OnePlus নিয়ে এসেছিল তাদের OnePlus 6 সিরিজ, এবং বন্ধুরা OnePlus তাদের এই OnePlus 6 সিরিজ দিয়ে তাদের প্রাইজিং জ্যামিতিক হারে বৃদ্ধি করা শুরু করে দিল, যেখানে কিনা OnePlus 6 এর আনঅফিশিয়াল প্রাইজিং স্টার্ট হলো 40,000 থেকে শুরু করে OnePlus 6T পর্যন্ত 50,000 টাকার মধ্যে। মানে OnePlus 6T দিয়েই OnePlus 50,000 টাকার ক্যাটাগরিতে অলরেডি ঢুকে পড়েছিল, সে আস্তে আস্তে 25,000 টাকা থেকে স্টার্ট করার পর। এ তো গেল 2018 সালের কথা। গত বছরই 2019 সালে OnePlus নিয়ে এলো তাদের OnePlus 7 সিরিজ, এবং এখানে তারা দুইবারে দুইটা ইভেন্টের মধ্যে লঞ্চ করলো OnePlus 7 এবং এটার একটা প্রো ভার্সন, এবং যার প্রাইজিং কিনা আমাদের বাংলাদেশি টাকা আনঅফিশিয়ালি গিয়ে দাঁড়ালো 65 থেকে 70,000 টাকার মধ্যে। মানে ওই সময় থেকে OnePlus একটা প্রিমিয়াম সেগমেন্টে চলে গিয়েছিল। বাট 4-5 মাস পরে OnePlus 7T সিরিজগুলো লঞ্চ হওয়ার পর এর মধ্যে একটু প্রাইস ড্রপ হওয়ার পর OnePlus 7 Proটা চলে এসেছিল অ্যারাউন্ড 50,000 টাকার মধ্যে। বাট বন্ধুরা 2019 সালে OnePlus তাদের স্মার্টফোনের প্রাইজিং 60,000-এর আপ করে ফেলেছিল। আর যদি কথা বলি এই বছরের স্মার্টফোন নিয়ে, যেখানে কিনা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছিল OnePlus 8 এবং 8 Pro, এবং এই ডলার হিসাব করলে দাঁড়ায় OnePlus 8 এর দাম শুধুমাত্র 53 থেকে 55,000 টাকার মাঝামাঝি, যা কিনা ওভার থেকে ওভার প্রাইস। এবং এই OnePlus 8 Proর প্রাইজিং বাংলাদেশি টাকা কনভার্ট করলে আসে 76 থেকে 77,000 টাকার মধ্যে। বাট বন্ধুরা এখানে একটা স্বস্তির ব্যাপার হচ্ছে, আমাদের বাংলাদেশের মধ্যে OnePlus এর প্রাইজিংটা ডিপেন্ড করে ইন্ডিয়ান প্রাইজিং এর উপরে, কারণ ওখান থেকে ম্যাক্সিমাম অফ দ্য ফোন আমাদের দেশে এসে থাকে। তার জন্য OnePlus ইন্ডিয়া একটা টুইটারের মধ্যে জানিয়ে দিয়েছে যে তারা OnePlus এর স্মার্টফোনগুলো ডলার হিসাব করে বা ডলারকে বিবেচনা করে ইন্ডিয়াতে লঞ্চ করে না, তারা ইন্ডিয়ান স্টাইলে ইন্ডিয়াতে প্রাইজিং রাখবে। বাট যতই প্রাইজিং রাখুক এর প্রাইজিং কতটুকুই বা কম হবে, যা কিনা আমরা সম্ভাব্য তারিখ 29 এপ্রিলে অবশ্যই জানতে পারবো। কিন্তু বন্ধুরা এখানে কি এমন কারণ যে OnePlus একটা ফ্ল্যাগশিপ কিলার ট্যাগ থেকে সরে এখন একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হয়ে গেল? কারণ বন্ধুরা এখানে মেন বিষয়টাই হচ্ছে OnePlus সহ রিয়েলমি, ভিভো, ওপ্পো এইসব যতগুলো ব্র্যান্ডস রয়েছে তাদের সকলেরই বাবা হচ্ছে বিবিক ইলেকট্রনিক্স, যার নাম কিনা অনেক মানুষই জানেন। এবং এই বিবিক ইলেকট্রনিক্স এর আন্ডারে অনেকগুলো ব্র্যান্ডস রয়েছে, এবং ওই সকল ব্র্যান্ডসেরই পেরেন্টস কোম্পানি হচ্ছে এই বিবিক ইলেকট্রনিক্স। এবং এই বিবিক ইলেকট্রনিক্স প্রতিটা বাজেট ক্যাটাগরি বা প্রত্যেকটা প্রাইজিং ক্যাটাগরিতে এক একটা তাদের সৈন্য দ্বারা করে দিয়েছে, মানে এক একটা ব্র্যান্ডস আর কি। যেমনটা কিনা ধরুন যে আমাদের বাংলাদেশি টাকায় 10,000 থেকে 25,000 টাকার মধ্যে রিয়েলমি রাজত্ব করা অলওয়েজই বিবিক ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে। এই প্রাইজিং এর মধ্যে তারা রিয়েলমিকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, এবং 25 থেকে 35,000 টাকার এই বাজেটটা চালাতো ওপ্পো, ভিভো দুইজন মিলে, এবং এই দুটি ব্র্যান্ডও এই বিবিক ইলেকট্রনিক্স এর আন্ডারেই। আর 35 থেকে 50,000 টাকা সবচাইতে বেশি জনপ্রিয় এই ক্যাটাগরিটা তারা একদম ফ্ল্যাগশিপ কিলারের তকমা পেয়ে গিয়েছিল OnePlus স্মার্টফোন দিয়ে, এবং তাদের রেপুটেশনাল ব্র্যান্ডই ছিল এই OnePlus, যার ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি ছিল, এবং OnePlus খুবই দ্রুত জনপ্রিয় হচ্ছিল একটা ফ্ল্যাগশিপ কিলার ব্র্যান্ড হিসাবে, ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স বাজেটের মধ্যে দেওয়ার জন্য। বাট বন্ধুরা আপনারা হুয়াওয়ে এবং ইউএস এর তো ঝামেলা অনেক বছর ধরেই দেখছেন, এই ফয়দাটাই লুটতে চাচ্ছে বিবিক ইলেকট্রনিক্স, এবং বিবিক ইলেকট্রনিক্স এর তুরুপের তাস হচ্ছে এই OnePlus। কারণ আমরা অলওয়েজই ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে দেখে থাকি অ্যাপেল, স্যামসাং এবং হুয়াওয়েকে। বাট হুয়াওয়ে গুগলের সার্ভিস না পাওয়াতে অনেক দেশে এবং অনেকেই এখন হুয়াওয়ে স্মার্টফোন কেনার জন্য তেমন আগ্রহী না। বাট হুয়াওয়ে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এখন দেখা যাক যে হুয়াওয়ে স্মার্টফোনগুলোর আদৌ ভবিষ্যৎ কী হয়। বাট যেহেতু হুয়াওয়ের জায়গাটা খালি পড়ে রয়েছে, এবং ওই ক্যাটাগরিতে স্যামসাং আর অ্যাপলই শুধুমাত্র ফাইট করছে, এবং বিবিক ইলেকট্রনিক্স একটা বড় ইলেকট্রনিক জায়ান্ট হলেও তারা কখনো ফ্ল্যাগশিপ ব্র্যান্ডে এন্টার করতে পারেনি, মানে তাদের একদম ফ্ল্যাগশিপ কোনো স্মার্টফোন ছিল না। আর তার জন্যই কিনা তাদের সবচাইতে বেশি ভ্যালুয়েবল এবং রেপুটেশনাল ব্র্যান্ড যেটা ছিল OnePlus, তাদেরকে পুশ করছে একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হওয়ার জন্য। এবং ওই জায়গাতে মানে অ্যারাউন্ড 35 থেকে 50,000 টাকা বাজেটের মধ্যে বিবিক ইলেকট্রনিক্স ওয়াইল্ড কার্ড এন্ট্রি করালো ভিভো আইকুকে। ভিভো আইকু একদম ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করছে। OnePlus আগে যেই প্রাইজিংয়ে স্মার্টফোন লঞ্চ করতো ঠিক ওই প্রাইজিংয়ে, এবং এই ভিভো আইকুর প্যারেন্টস কোম্পানিও এই বিবিক ইলেকট্রনিক্সই। আর ভিভো আইকু এখন এই বাজেটের স্মার্টফোন ক্যাটাগরির
মধ্যে এন্টার করে ফেলেছে। আর OnePlus একটা রেপুটেশনাল জায়গায় চলে যাচ্ছে অ্যারাউন্ড 50 থেকে 70,000 টাকার বাজেটের মধ্যে। বাট বন্ধুরা, যারা কিনা ফ্ল্যাগশিপ স্মার্টফোন পারচেস করবে 60, 70, 80,000 টাকা দিয়ে, এবং সাধারণত 70,000 টাকারও আপার লেভেলের স্মার্টফোনগুলো যারা কিনা পারচেস করবে, তারা সবার আগে ব্র্যান্ড ভ্যালু দেখবে, আফটার সেল সার্ভিস দেখবে এবং ওই স্মার্টফোনের কোয়ালিটি দেখবে। আর এই দিক দিয়ে OnePlus-এর অনেক বেশি ফাইট করতে হবে এবং আদৌ তাদের ভবিষ্যৎ যে কী হবে তারই দেখার বিষয়। কারণ আপনি বলুন, আপনি যদি 70,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন পারচেস করেন, তাহলে আপনি অ্যাপেল বাদে যদি অ্যান্ড্রয়েডও নিয়ে থাকেন, তাহলে স্যামসাং বাদে কোন স্মার্টফোনটি পারচেস করবেন? এখন অনেকে হয়তো বা বলবেন যে এই বাজেটে তো হুয়াওয়ে আগে স্মার্টফোন লঞ্চ করতো, এখন তারা কি স্মার্টফোন বিক্রি করতে পারেনি? হুয়াওয়ের কথা বলতে গেলে হুয়াওয়ে একটা জায়ান্ট কোম্পানি। তাদের বিজনেস পলিসি, প্রোডাক্টের কোয়ালিটি সহ তারা এত বছর ধরে এই চেইনটা মেনটেন্স করে আসছে। এবং হুয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো যে কীরকম, কতটা ইনোভেটিভ হয়ে থাকে, যারা কিনা ইউজ করে তারা তো জানেনি। এবং ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ব্যবহার করে থাকে হুয়াওয়ে তাদের স্মার্টফোনের মধ্যে, যেগুলো কিনা একদম কাস্টম সেন্সর থাকে। বাট বন্ধুরা, আমার কথা হচ্ছে এই, আপনি যদি একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন কিনতেই চান, তাহলে আপনাদের চয়েস কোনটা থাকবে? স্যামসাং বা অ্যাপেল কিংবা হুয়াওয়ের স্মার্টফোন ছেড়ে কি OnePlus-এর স্মার্টফোন পারচেস করা, নাকি আপনাদের মতো OnePlus-এর তাদের আগের ট্যাগলাইনে ফিরে যাওয়া উচিত একটা ফ্ল্যাগশিপ কিলার ব্র্যান্ড হিসাবে, যেখানে এখনকার সময় 35 থেকে 45,000 টাকা বাজেটের মধ্যে সবচাইতে বেশি ফাইটিং হবে স্মার্টফোনের মধ্যে। এবং যে ক্যাটাগরিতে কিনা এখন অ্যাপলও এসে পড়েছে, এখন অ্যাপল কি হিতের বিপরীতে হাঁটছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন আইফোন SE2 নিয়ে একটা ভিডিও খুবই দ্রুত আসছে, যার জন্য কিনা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এবং OnePlus 8 এবং 8 Proর প্রাইজিং নিয়ে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। I'll catch you guys in the next video. Allah Hafiz.